আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন পেজ এসইওর চেকলিস্ট। তো 2024 সালে আপনাদের অন পেজ করতে গেলে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে বা যে বিষয়গুলোর প্রতি আপনাদের নজর রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, আপনারা আশা করি আপনারা অন পেজের ভিতর আপনারা অন পেজ এসইও এক্সপার্ট আপনারা নিজেরা দাবি করতে পারবেন। তো শেষ পর্যন্ত থাকবেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, একটা হাই ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম এরকম একটা কিওয়ার্ড রিসার্চ করা। তো রিসার্চ করার পর ২ নাম্বার যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। তো আপনাদের ৫০ থেকে ৬০ ক্যারেক্টার একটা টাইটেল ট্যাগ লিখতে হবে। আর সেই ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগের ভিতরে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনার ইনক্লুড করে দিতে হবে। তো টাইটেল ট্যাগ ইনক্লুড করার পর বা অপটিমাইজেশন করার পর আপনার কি করতে হবে? একটা মেটা ডেসক্রিপশন লিখতে হবে। তো মেটা ডেসক্রিপশনটা ১৫০ থেকে ১৬০ ক্যারেক্টারের ভিতরে হতে হবে এবং সেই ১৫০ থেকে ৬০ ক্যারেক্টারের ভিতরে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেটা আপনার ন্যাচারালি কিন্তু এটা ইনক্লুড করে দিতে হবে। তো আপনি মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করার পর পরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ৪ নাম্বার ইউআরএল স্ট্রাকচার। তো আপনার একটা ইউআরএল এসইও ফ্রেন্ডলি একটা ইউআরএল স্ট্রাকচার নিতে হবে এবং সেই ইউআরএল স্ট্রাকচারের ভিতরে ইউআরএল এর ভিতরে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই টার্গেটেড কিওয়ার্ডটা ইনক্লুড করে দিতে হবে। তো আপনার ইউআরএল অপটিমাইজেশন করার পর ৫ নাম্বার হচ্ছে হেডার ট্যাগ। তো আপনি H1, H2, H3 তো এই মেইন ট্যাগ যে হেডার ট্যাগ গুলো আছে সেই ট্যাগের ভিতরে আপনার টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। ফার্স্টে আপনার টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে এবং সেকেন্ড দ্বিতীয় আপনার যে রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ডটা আপনারা ন্যাচারালি ইনক্লুড করে দিবেন। তো আপনার হেডার ট্যাগ ৫ নাম্বারে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। ৬ নাম্বারে আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট। ৬ নাম্বার হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট। তো আপনার ১০০ ওয়ার্ড ফার্স্টে যে আপনি ১০০ ওয়ার্ডের যে কনটেন্টের যে আপনার যে কনটেন্ট সেই কনটেন্ট ১০০ ফার্স্টের ১০০ ওয়ার্ডের ভিতরে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনার ন্যাচারালি কনটেন্টের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো আপনি এই কিওয়ার্ডটা ১০০ ওয়ার্ডের আ কনটেন্টের ১০০ ওয়ার্ডের ভিতরে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেটা ন্যাচারালি আপনার ইনক্লুড করে দিতে হবে আপনার কনটেন্টের ভিতরে। ৭ নাম্বার যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কনটেন্ট কোয়ালিটি। আপনি অবশ্যই হাই কোয়ালিটি এবং রিলেভেন্ট কনটেন্ট এবং এই বিষয়গুলা বা যেই টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই রিলেভেন্স বা সেই টপিকের উপর একটা হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে হবে। তো এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনার একটা ওয়েবসাইট র‍্যাংক করেই শুধু একমাত্র কনটেন্টের উপর। তো আপনার কনটেন্ট যদি কোয়ালিটি না হয়, আপনি যতই অন পেজ টেকনিক্যাল অন পেজ করেন, আপনার কোনো লাভ হবে না। তো ৭ নাম্বার কিন্তু অবশ্যই কনটেন্ট কোয়ালিটিটা কিন্তু আপনার অবশ্যই আপনার ১০০ রাখতে হবে। রাখতে চেষ্টা করবেন। তো ৮ নাম্বার হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেটা অবশ্যই আল্ট্রা ট্যাগ হিসাবে ইমেজ অপটিমাইজেশন করে দিবেন। আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে আপনি যতগুলো আপনি কনটেন্টের ভিতরে যে ইমেজগুলা দিবেন সেই ইমেজের ভিতরে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনার আল্ট্রা ট্যাগ করে দিতে হবে। তো আশা করি ৮ নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন। ৯ নাম্বার হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং আপনার একটা কনটেন্ট আছে, একটা পেজ আছে, আপনার ওয়েবসাইটে যে আরেকটা পেজ আছে সেটার ভিতরে অবশ্যই আপনার ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন। এটা কিন্তু আপনার অন পেজের যে স্কোর আছে সেই স্কোরটা কিন্তু অনেক মানে বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়। তো অবশ্যই আশা করি ৯ নাম্বার ইন্টারনাল লিঙ্কিংটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে খেয়াল রাখতে হবে এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং এর ভিতরে কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনি যে টপিকের উপর কনটেন্ট লিখছেন সেই কনটেন্ট রিলেভেন্ট অন্য একজনের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে কিন্তু আপনার কনটেন্টের ভিতরে কিন্তু দিতে হবে। অবশ্যই রিলেভেন্ট আ কনটেন্ট এর উপর কিন্তু আপনি এক্সটার্নাল লিঙ্কটা কিন্তু অবশ্যই দিতে হবে। না তো আশা করি ১০ নাম্বার এক্সটার্নাল লিঙ্কিংটা আপনারা বুঝতে পেরেছেন। ১১ নাম্বার মোবাইল অপটিমাইজেশন। আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটটা বা আপনার পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নিতে হবে। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু আপনার মোবাইল থেকেই আপনার ওয়েবসাইট ভিজিট করবে। তো আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু আপনার অন পেজ বা আপনার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাংকিং এ আসবে না। তো এই বিষয়টা আশা করি আপনাদের আ আ নজরে রাখবেন। ১২ নাম্বার হচ্ছে পেজ লোড স্পিড।
এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে আপনার আ র‍্যাংকিং দেয়। Google কিন্তু র‍্যাংকিং দেয় এই মোবাইল অপটিমাইজেশন বা পেজ লোড স্পিড বিশেষ করে এইগুলোর উপরে কিন্তু অনেক খুব নজর দেয়। তো পেজ স্পিডটা কিন্তু আপনার অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। সেটা কিন্তু ৩ থেকে ৪ সেকেন্ডের ভিতরে যদি হয় তাহলে সবথেকে ভালো। তো আশা করি আপনারা সেই বিষয়টা চেক করে নিবেন। ১৩ নম্বর হচ্ছে স্কিমা মার্কআপ। তো আপনারা স্কিমা মার্কআপটা অবশ্যই জেনারেট করে দিবেন। কারণ Google যদি আপনার বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটটা বা আপনার কনটেন্টটা কোন রিলেটেড আপনার কনটেন্ট সেটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আ আপনার কনটেন্টটা বা আপনার পেজটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু তাড়াতাড়ি র‍্যাংকে আসার সম্ভাবনা থাকবে। তো আশা করি ১৩ নাম্বার স্কিমা মার্কআপটা কিন্তু আপনারা মাথায় রাখবেন জেনারেট করার জন্য। তারপর হচ্ছে ১৪ নাম্বার হচ্ছে আমি রাখছি সোশ্যাল ট্যাগ। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যে আ কনটেন্ট আছে সেটার লিঙ্কটা আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। সেটা শেয়ার করলে Google বুঝতে পারবে। এটা কিন্তু এক ধরনের এক্সটার্নাল লিঙ্কিং হিসেবে পড়ে। তারপরে দিলাম আপনার এটাতে কিন্তু আপনার ট্রাফিক বাড়ে। আপনার সোশ্যাল মিডিয়াতে যদি আপনার লিঙ্কটা শেয়ার করেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে যে ফলোয়ার গুলো আছে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে যাবে। তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু একটা ট্রাফিক বাড়বে। আর ট্রাফিক বাড়লেই তো জানেন যে আপনার ওয়েবসাইটটা র‍্যাংকিং এ আসার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আশা করি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ১৫ নাম্বার হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আপনার যে পেজের লেআউট গুলা আছে বা স্ট্রাকচারটা যা আছে সেই স্ট্রাকচারটা ইউজার ফ্রেন্ডলি আছে কিনা সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনি বা ফরম্যাটিংটা আপনার ইউজার ফ্রেন্ডলি আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিবেন। কারণ আপনার যদি এই যে ট্রাফিকটা ঢুকে যদি আপনি সবকিছু যদি সহজে বের করতে পারেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু সময়টা বেশি দিবে। তখন কিন্তু আপনার ওয়েবসাইটের যে স্প্যাম স্কোর সেটা কিন্তু কমে যাবে। তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনার র‍্যাংকিং এ আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আশা করি এই আ ইস পেজ স্ট্রাকচারটা কিন্তু আপনারা অবশ্যই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো ১৬ নাম্বার হচ্ছে SSL সিকিউরিটি। আপনি এটা যে সময় আপনার ওয়েবসাইট কিনেন তখনই কিন্তু সেটা কিন্তু আপনার HTTPS সিকিউরিটি কিন্তু আপনার আ ওই দিয়া দেয়। যাদের কাছে আপনি ডোমেইন হোস্টিং নেন তারা কিন্তু দিয়া দেয়। তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। যদি বাই চান্স আপনারা কোন ক্লায়েন্টের কাজ করেন, যদি না থাকে তাহলে কিন্তু এটা তাদেরকে বলবেন করে নিতে। তো অবশ্যই আশা করি এই সিকিউরিটিটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ৭০ নম্বর হচ্ছে ব্রোকেন লিঙ্কস। আপনি কিন্তু যে আ এক্সটার্নাল লিঙ্কিং গুলা করেন, ওই লিঙ্কিং যে কনটেন্ট আপনি এক্সটার্নাল লিঙ্কিং করেন বা লিঙ্কটা আপনার কনটেন্টে এক্সটার্নাল লিঙ্কিং করেন, ওই কনটেন্টটা যদি তারা রিমুভ করে দেয় তখন কিন্তু একটা ব্রোকেন লিঙ্কস হয়। তো সেই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন যদি আপনারা প্রতিদিন চেক করেন আপনার ব্রোকেন লিঙ্কসটা আর এগুলো যদি ফিক্সড করে দেন তাহলে কিন্তু আ আপনার ওয়েবসাইটটা কিন্তু হেলথটা ভালো থাকবে এবং র‍্যাংক হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো আশা করি আপনারা ব্রোকেন লিঙ্কটা প্রতিনিয়ত চেক করবেন। তারপরে ৪ নাম্বার XML সাইটম্যাপ। অবশ্যই আপনার XML সাইটম্যাপটা জমা দিতে হবে যেন সার্চ ইঞ্জিন এসে আপনার ওয়েবসাইটটা ক্রলিংটা খুব সহজে করতে পারে, তাদের যেন ঝামেলা না হয়। তার জন্য কিন্তু অবশ্যই সাইটম্যাপটা আপনার জেনারেট করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সাইটম্যাপটা কেন জমা দিতে হবে। ১৯ নাম্বার হচ্ছে আপনার অ্যানালাইটিক্স। Google Analytics এবং সার্চ কনসোল অবশ্যই আপনি আ সেট করে দিবেন আপনার ওয়েবসাইটটা। কারণ আপনার যদি এগুলো আপনি সেট করে রাখেন তাহলে আপনার যে ইউজার আছে তাদের বিহেভিয়ারটা কিন্তু আপনারা মনিটর করতে পারবেন, এনালাইজ করতে পারবেন। তখন কিন্তু আপনার পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। তো তার জন্য কিন্তু অবশ্যই অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল অবশ্যই আপনারা সেট করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসছে। আর যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।